অনেকেই বলছেন 100 টাকা দিলেই তো মিটে যেত। কি নিয়ে বলছেন, কি হয়েছে বিষয়টা, সব কথাতেই আসবো, কিন্তু তার আগে আপনারা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন। ছবিটার দিকে ভালো করে তাকিয়ে থাকুন। আপনারা ছবিটার দিকে তাকিয়ে থাকবেন এবং আমি আপনাদের একটা কোট পড়ে শোনাবো, একজনের মন্তব্য আমি আপনাদের পড়ে শোনাবো, সেটা শুনতে হবে ছবিটার দিকে তাকিয়ে তাকিয়ে। আমি যখন এখানে আসছিলাম তখন প্রায় 200 জন আর্মি আমায় দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম যে আপনারা কেন দৌড়ে পালাচ্ছেন, আপনারা আমার বন্ধু, আমরা আপনাদের নিয়ে গর্বিত, এটা আপনাদের দোষ নয়, আপনারা বিজেপির কথায় করেছেন, দিল্লির কথায় করেছেন, দিল্লির প্রতিরক্ষা মন্ত্রীর কথায় করেছেন, এইটুকু বুদ্ধি আমাদের আছে, আমি সেনাকে দোষারোপ করছি না। এইবার ছবিটা ভ্যানিশ হয়ে যাবে, তার কারণ ওনাকে আমাদের আর দরকার নেই। কার্টুন যখন বাস্তবে চলেই এসেছে তখন ওনাকে দিয়ে আমাদের কি হবে। আর তাছাড়া আরো বড় কাউকে আমরা পেয়ে গেছি যাকে দেখলে 200 জন আর্মি পালিয়ে যায়, তাহলে আর ওনাকে দিয়ে কি হবে বলুন। বাটুল আর দি গ্রেট এখন নেই, তার উপরেও কেউ রয়েছেন, বাটুল এখন দি ওকে ওকে হয়ে রয়ে গেছেন আর কি, এর থেকে বেশি কিছু নয়। এবং তারই সঙ্গে একটার পর একটা কথা কিভাবে পাল্টে পাল্টে যাবে সেটাও আজকের পর্বের মাধ্যমেই আপনারা দেখতে পাবেন। বিষয়টা কি, বিষয়টা সংঘাত এবং বিষয়টা মাত্রা পার করে যাওয়ার পরেও বারবার পার পেয়ে যাওয়া এবং মাত্রা পার করে ঠিক কতদূর পর্যন্ত যাওয়া যায় তার পরীক্ষা করা, রীতিমতো ধৈর্যের পরীক্ষা। আপনারা জানেন একটি ঘটনা ঘটেছে যেখানে বলা হচ্ছে ভাষা আন্দোলনের জন্য তৃণমূল কংগ্রেসের যে মঞ্চ তৈরি করা হয়েছিল সেই মঞ্চ আস্তে আস্তে সেনার তরফ থেকে খুলে ফেলা হচ্ছে এবং সেই নিয়েই একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। এবারে এই কাণ্ড কেন ঘটছে, এই ঘটনা কেন ঘটছে, সেখানে মুখ্যমন্ত্রী নিজে পৌঁছে গেছেন, তাকে দেখে 200 জন আর্মি পালিয়ে গেছে, এই সমস্ত কথোপকথন সামনে এসেছে। তো এর মধ্যে সেনার তরফ থেকে বিবৃতি দিয়ে একটি তথ্য সামনে রাখা হয়েছে। দেখুন, আমাদের সেনা তারা বেশি কথা বলেন না, তাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, তাদের ডিসিপ্লিন আছে, একদম ছোট করে শর্টে তারা নিজেদের বক্তব্য সামনে রেখে দিয়ে চলে গেছেন। তাদের কি বক্তব্য, সেনাবাহিনীর তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে 2 দিনের অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছিল। 3 দিনের বেশি অনুষ্ঠান যদি করতে হয় তাহলে প্রতিরক্ষা মন্ত্রকের কাছ থেকে অনুমতি নিতে হবে। তো এই প্রতিরক্ষা মন্ত্রকের কাছ থেকে অনুমতি নিতে হবে যদি 3 দিনের অনুষ্ঠান হয়, 2 দিনের অনুমতি সেনার তরফ থেকে দেবার একটা প্রভিশন রয়েছে। এইবার তৃণমূল কংগ্রেসের এই যে মঞ্চ, সেই মঞ্চটা 1 মাস ধরে ওখানে পড়ে রয়েছে, বারবার সেনার তরফ থেকে বার্তা দেওয়া হলেও কোনো লাভ হয়নি। এরপর পুলিশকে জানিয়ে সেনার তরফ থেকে ওই মঞ্চটি খুলে ফেলা হয়েছে। এইবার তাহলে আপনি এখান থেকে কি বুঝতে পারলেন, জমিটা সেনার, সেখানে 2 দিনের জন্য অনুষ্ঠানের অনুমতি সেনার তরফ থেকে দেওয়া যাবে, তার বেশি দিনের জন্য যদি অনুষ্ঠান হয় সেক্ষেত্রে অনুমতি নিতে হবে প্রতিরক্ষা মন্ত্রকের কাছ থেকে, সেখানে সেনাবাহিনীর কিছু করার নেই। এইবার 1 মাস ধরে সেখানে সেই মঞ্চ বেঁধে ফেলে রাখা হয়েছে। যারা ওই মঞ্চটা ওখানে রেখে দিয়েছেন তারাও জানেন যে এটা কিন্তু তাদের জমি নয়, এটা সেনার জমি, সেখানে এই মঞ্চ তারা রেখে দিয়েছেন। বারবার জানানো হয়েছে, বার্তা দেওয়া হয়েছে যে আপনারা কিন্তু এই মঞ্চটা সরিয়ে নিন, তারপরেও তাদের বিন্দু মাত্র কোনো ভ্রুক্ষেপ করার প্রয়োজন মনে হয়নি। তারা মনে করেছে না, আমাদেরই জমি, আমাদেরই জায়গা, আমাদের যা ইচ্ছা আমরা তাই করব। সেই করতে করতে ফাইনালি একটা জায়গায় এসে সেনাবাহিনীর তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তারা পুলিশকে জানিয়ে ওই মঞ্চ খুলে ফেলেছেন। এবার এই যে সেনার তরফ থেকে জানানো হচ্ছে যে পুলিশকে জানিয়েই তারা কাজে অগ্রসর হয়েছিলেন, এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পুলিশকে মোটেই জানানো হয়নি, ওসব বাজে কথা। এবং তারই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সেনার উদ্দেশ্যে বলছেন আপনারা আমাকে জানালেন না কেন, আমাকে একবার জানালেই তো সবকিছু আমি ঠিক করে দিতাম। আপনাকে কেন জানানো হবে, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনার কি দলের প্রোগ্রাম ছিল যে কারণে মঞ্চ বাঁধা ছিল, নাকি পশ্চিমবঙ্গের কোনো সরকারি অনুষ্ঠানের জন্য মঞ্চ বাঁধা ছিল? যদি সরকারি অনুষ্ঠান হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আপনাকে জানাবে, আপনার দপ্তরকে জানাবে। আর যদি আপনার দলের অনুষ্ঠান হয়ে থাকে তাহলে তো সেনার তরফ থেকে বলাই হচ্ছে তারা সঠিক জায়গায়, নির্দিষ্ট জায়গায় বার্তা পৌঁছেছিলেন, তারপরেও কোনো কাজ হয়নি। তাহলে আপনার লোকেরা আপনাদের জানায়নি, আপনাকে কিছু বলেনি, তার দায় আপনি সেনার উপরে চাপাবেনই বা কেন? এবং আপনি যে ওই মঞ্চ খুলে ফেলা হচ্ছে সেখানে দুম করে গিয়ে হাজির হয়ে গিয়ে বললেন যে 200 জন সেনা আপনাকে দেখে পালিয়ে যাচ্ছিলেন, তা আপনি সেখানে কোন ক্যাপাসিটিতে গেছেন? আপনি কি মুখ্যমন্ত্রী হিসেবে গেছেন নাকি দলনেত্রী হিসেবে গেছেন? যদি দলনেত্রী হিসেবে গিয়ে থাকেন তাহলে তো নিজের দলের দোষটা মেনে নিয়ে আরোই আপনার এই বিষয়ে বেশি কথা বলা উচিত নয়। তৃণমূল কংগ্রেসের নেতা তথা কাউন্সিলর বৈশ্যানর চট্টোপাধ্যায়, তিনি এই প্রসঙ্গে কি বক্তব্য সামনে রেখেছেন সেটা আমি আপনাদের একদম কোট আনকোট পড়ে শোনাচ্ছি। বৈশ্যানর বলছেন, বিজেপি বাঙালি বিদ্বেষী, ওরা কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দিয়েছে।
আমরা অনুমতি নিয়েছি, 20,500 টাকা সিকিউরিটি মানি জমা দিয়েছি, আমরা চেয়ার সরিয়ে দিয়েছি, ফ্যান সরিয়েছি, কোনো কাপড় নেই, শুধু বাঁশের কাঠামোটা পড়ে, সেটাও সরিয়ে দিতাম, কিন্তু লোক আসতে দিক। গতকালই অনুষ্ঠান শেষ হলো। আমি আমার 45 বছরের রাজনৈতিক জীবনে কোনোদিন দেখিনি যে একটা রাজনৈতিক দলের মঞ্চ সেনা এসে খুলে দিয়েছে। এখানে একটা লাইন আমি আরেকবার আপনাদের বলছি। বৈশ্যানর বাবু বলছেন, আমরা চেয়ার সরিয়ে দিয়েছি, ফ্যান সরিয়েছি, কোনো কাপড় নেই, শুধু বাঁশের কাঠামোটা পড়ে আছে, সেটাও সরিয়ে দিতাম, কিন্তু লোক আসতে দিক। গতকালই অনুষ্ঠান শেষ হলো। তার মানে আপনারাও জানতেন যে ওইখানে আপনারা যে মঞ্চটা ফেলে রেখে দিয়েছেন তাতে আপনারা সীমা অতিক্রম করেছেন। যে সময়সীমা আপনাদের দেওয়া হয়েছিল সেটা আপনারা অতিক্রম করে গেছেন। আপনারা সবকিছু সরিয়ে দিলেও বাঁশের কাঠামোটা আপনারা তখনও সরাতে পারেননি। আপনারা কি ওই পশ্চিমবঙ্গের সরকারি অফিসে যেভাবে কাজ হয় সেই রকমই ঢিমেতালে চলছিলেন নাকি? আরে মশাই সরাবো, দাঁড়ান না, সময় হয়ে গেছে, কি হয়েছে, একটু চাটা খাই, একটু আড়মোড়া ভাঙি, তারপর আপনার কাজটা করে দিচ্ছি। ওই যে প্রথমেই বললাম, সেনার কিন্তু যেটুকু কাজ করার তারা কথা খুব বেশি বলেন না, ছোট্ট করে তাদের কথা সামনে রেখে কাজটা তারা বেশি করেন, তাদের একটা ডিসিপ্লিনও রয়েছে। কাজেই তারা যে মুহূর্তে দেখেছেন যে সময় লঙ্ঘন করা হয়েছে এবং বারবার বার্তা দিয়েও আপনাদের তরফ থেকে কোনো রকম কোনো রেসপন্স পাওয়া যায়নি, তারা গিয়ে সেই মঞ্চ খুলে দিয়েছেন, যেটা তাদেরই জমি এবং যেখানে তারা অনুমতি দিয়েছিলেন। এবং 2 দিনের বেশি ওখানে অনুষ্ঠান করতে গেলে আপনাকে প্রতিরক্ষা মন্ত্রকের অনুমতি নিতে হবে, সেটাও আপনারা নেননি। আপনাদের সময় দেওয়া হয়েছে, তারপর সেটা সেনার তরফ থেকে খুলে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কি জানিয়ে দিয়েছেন? ফাইনালি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা এখান থেকে আমাদের মঞ্চ সরিয়ে নিয়ে যাব, আমরা রানী রাসমণি রোডে আমাদের নতুন করে মঞ্চ তৈরি করব, বিজেপির কাছ থেকে অনুমতি নিয়ে আমাকে কোনো কর্মসূচি করতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, মোদিজির কাছ থেকে অনুমতি নিয়ে তারপর আমাদের কর্মসূচি করতে হবে এমন সময় আমাদের আসেনি, ওসব আমাদের করতে হবে না, আমার অনেক জায়গা আছে, আমি সেখানে করব। প্রথম কথা হচ্ছে, হ্যাঁ আপনারই তো জায়গা আছে, পশ্চিমবঙ্গের সব জায়গা তো আপনারই জায়গা। আর দ্বিতীয় কথা, আপনার যদি অনেক জায়গা থেকেই থাকে তাহলে প্রথমেই আপনি আপনার সেই জায়গাগুলোয় কেন গেলেন না? আপনি প্রথমেই সেনাবাহিনীর জায়গায় গেলেনই বা কেন? শুধু শুধু এরকম একটা পরিস্থিতি তৈরি হলো, অপমানিত হতে হলো। আপনার নিজের যখন এত জায়গা আছে, প্রথমেই তো সেই জায়গাতেই যেতে পারতেন। তবে এখানেও শেষ নয়, এরপর আবার এই তরজা উঠে আসে বিধানসভায় আজ, এবং সেখানে ব্রাত্য বসু কি বলছেন? ব্রাত্য বসু বলছেন, গতকাল সেনাবাহিনী যেভাবে বাংলা ভাষার মঞ্চকে ভেঙেছে, সেভাবে 25শে মার্চ 1971 সালে পাকিস্তান আর্মি খুন করেছিল বাংলাদেশকে। ব্রাত্য বসুর এই মন্তব্যের পরেই বিধানসভায় তুমুল হৈহট্টগোল শুরু হয়ে যায়। বিজেপির তরফ থেকে প্রতিবাদ করা হয়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিবাদ করেন এবং শুভেন্দু অধিকারীকে বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছে। শুভেন্দু অধিকারী বলছেন, মন্ত্রী অরূপ বিশ্বাসের নির্দেশে স্পিকার আমাকে সাসপেন্ড করেছেন, আমি সেনাবাহিনীর সম্মান রক্ষার জন্য সাসপেন্ড হয়েছি, তাই আমি গর্বিত। আর এই প্রসঙ্গে যখন ব্রাত্য বসুকে প্রশ্ন করা হচ্ছে, তিনি বলছেন, ইতিহাসকে মুছে ফেলা যায় না, 1971 সালের 25শে মার্চ ঢাকায় যা ঘটেছে সেটা ইতিহাস। সেই কথা বলে আমি যদি পাকিস্তান সেনাবাহিনীকে অপমান করে থাকি তবে বেশ করেছি, আবার বলবো একই কথা। অর্থাৎ ব্রাত্য বসু পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশের সঙ্গে যে কাজটা করেছে 1971-এর 25শে মার্চের ঘটনার সঙ্গে, এখানে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে বারবার যেখানে বার্তা দেওয়া হয়েছে, অপেক্ষা করা হয়েছে, ধৈর্য ধরা হয়েছে, তারপর কলকাতা পুলিশকে জানিয়ে যে মঞ্চটা খুলে দেওয়া হয়েছে, যে মঞ্চটা ওখানে বেআইনিভাবে রাখা ছিল, আপনারা নিয়ম উল্লঙ্ঘন করে ওটাকে ওখানে রেখে দিয়েছিলেন, তারপর সেনাবাহিনী তাও সময় দিয়ে সমস্ত কিছু দেখে যখন ওই মঞ্চ খুলে দিয়েছে, এই দুটোর সঙ্গে আপনারা তুলনা করছেন। মানে পাকিস্তানের সেনাবাহিনীর ওই ঘটনার সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর এই ঘটনার আপনারা তুলনা করছেন। এবং এখানে যে বিষয়টা খুব স্পষ্ট, যেটা তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য নেতাদের তরফ থেকে বারবার সামনে রাখার চেষ্টা করা হচ্ছে, সেটা হলো ভারতীয় সেনাবাহিনী আসলে এই কাজটা করেনি, বিজেপি সেনাবাহিনীকে দিয়ে এই কাজটা করিয়েছে। অর্থাৎ আমাদের দেশের সেনাবাহিনী একটি রাজনৈতিক দলের কথায় চলে, এই বিষয়টা প্রতিষ্ঠা করার চেষ্টা কিন্তু করা হচ্ছে বারবার। এবং মমতা বন্দ্যোপাধ্যায় একথাও বলেছেন যে আর্মি শুধু বাকি ছিল, এবার যদি আর্মিকেও মিসইউজ করে তাহলে আর কি পড়ে থাকবে, সিকিউরিটি কোথায় থাকবে? একটা কোনো এজেন্সির নাম বলুন এই দেশে যেটা নিরপেক্ষ রয়েছে? আর্মিকে দিয়ে এই কাজ বিজেপি করিয়েছে। সরি টু সে, আমি সেনাবাহিনীকে সম্মান করি, কিন্তু বিজেপি পেছন থেকে এই কাজটা করিয়েছে। এবং তারই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় একটা জায়গায় বলছেন, সরি টু সে, এটা আর্মি নয়, পিছে মে ক্যা হ্যায়, ছুপা রুস্তম বিজেপি হ্যায়। কিন্তু এর পরে আবার যে ঘটনা ঘটেছে এবং এরপর যা যা সামনে এসেছে, সেখানে একদিকে যদি তৃণমূল কংগ্রেস এই প্রশ্ন তোলে যে আমাদের দেশের সেনাবাহিনীকে, আর্মিকে বিজেপি ব্যবহার করছে, বিজেপির কথায় আর্মি তুলছে, সেখানেই আরেকটা প্রশ্ন সামনে উঠে আসে যে পশ্চিমবঙ্গের পুলিশকে তাহলে কে নিয়ন্ত্রণ করছে? পশ্চিমবঙ্গের পুলিশ তাহলে কোন রাজনৈতিক দলের কথায় চলছে?
প্রতিহিংসা, আপনি যেমন এইটা ভুলে যাবেন না যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাকে দেখলে 200 জন সেনা পালিয়ে যায়, তাকে দেখে 200 জন সেনা পালিয়ে গেছে। তেমনি আপনি এটাও ভুলে যাবেন না যে তিনি কিন্তু সেনাবাহিনীর উদ্দেশ্যে বলেছেন যে আমরা জানি যে আপনারা নিজেরা এই কাজটা করেননি, আপনাদের দিয়ে এই কাজ করানো হয়েছে। তারপর উনি একথাও বলেছেন সেনাবাহিনীকে উদ্দেশ্য করে যে আপনারা তো আমার বন্ধু, আপনাদের নিয়ে আমরা গর্বিত। এই কথা উনি বলেছেন গতকাল। কাট টু আজকের ঘটনা কি, রাইটার্স বিল্ডিং এর সামনে সেনাবাহিনীর একটি ট্রাককে আটকানো হয়েছে এবং সেই ট্রাকটি ট্রাফিক আইন ভঙ্গ করছিল। লালবাজারের তরফ থেকে সেই অভিযোগ করা হয়েছে। তারা ডান দিকে টার্ন নিচ্ছিল যেখানে ডান দিকে ঢোকার জায়গা ছিল না, ঢোকার কথাও নয়, এবং সেখানে একটা বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত, সেই জন্য সেই ট্রাকটিকে আটকানো হয়েছে এবং তারপরে সেখানে যা যা করার ট্রাফিক আইন অনুযায়ী সেই সমস্ত দিকে এগোনোর কথা বলা হয়েছে। তারই সঙ্গে জানা যাচ্ছে সেনাবাহিনীর ওই ট্রাকটার পেছনেই কলকাতা পুলিশের সিপি মনোজ বর্মার একটি গাড়িও ছিল এবং কোনো রকমের দুর্ঘটনার হাত থেকে সেই গাড়িটি বেঁচেছে লালবাজারের তরফ থেকে এই দাবিও করা হয়েছে। এবার সেনাবাহিনীর একজন প্রতিনিধি যিনি ওই ট্রাকে ছিলেন তিনি বলছেন যে ট্রাকটা খুব ধীর গতিতেই এগোচ্ছিল, পেছনে যে সিপির গাড়ি ছিল সেটা আমরা জানতাম না, আমরা খুব ধীর গতিতে গিয়ে ডান দিকে বাঁক নেবার চেষ্টা করছিলাম, ওখানে যে একটা বিভাজন রয়েছে সেটা বোঝাই যাচ্ছিল না, সামনে রেড লাইট ছিল কিন্তু আমরা তো অন্য দিকে যাচ্ছিলাম। পাল্টা লালবাজারের তরফ থেকে একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে ট্রাকটা ডান দিকে ঢোকার চেষ্টা করছে, তারই সঙ্গে ওই রাস্তাতেই নো রাইট টার্ন সম্বলিত একটি ট্রাফিকের ছবি রয়েছে, একটা পোস্ট রয়েছে, সেই পোস্টের ছবিটাও কিন্তু লালবাজারের তরফ থেকে সামনে রাখা হয়েছে। এবার এইখানে ট্রাফিক আইন যদি কেউ ভঙ্গ করেন তাহলে কি হতে পারে, যা যা হবার তাই হবে। এবং এখানেই একদম শুরুতেই যে লাইনটা বললাম 100 টাকা দিলেই তো ছেড়ে দিত, এই কথাটাই অনেক সাধারণ মানুষও কিন্তু বলতে শুরু করেছেন। তো যাই হোক, সেসব দিকে কেউ যাননি, ট্রাকটিকে আটকানো হয়েছে। এখন এই বিষয়টা এত বড় হয়ে দাঁড়াচ্ছে তার পেছনে একটা বড়সড় কারণ হলো দলদাস হিসেবে পশ্চিমবঙ্গে পুলিশকে ব্যবহার করছে এই রাজ্যের শাসক দল, এই অভিযোগ বিরোধীরা বারবার করেছেন এবং সেখান থেকে কোথাও গিয়ে একটা বিশ্বাসের কিছু খামতি তো হচ্ছেই। সেই জায়গা থেকেই এই প্রশ্নটা উঠে আসে যে পুলিশকে কি শাসক দলের তরফ থেকে আবারও ব্যবহার করা হয়েছে নাকি পুরোটাই কাকতালীয়। এতটা কাকতালীয় ঘটনা কি ঘটতে পারে যেখানে গতকাল এই ঘটনা আর্মির সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের ঘটলো, মুখ্যমন্ত্রী এতগুলো কথা বললেন এবং তারপর আজকেই এই ট্রাকটাকে আটকানো হয়েছে, ট্রাকটা ট্রাফিক আইন ভাঙছিল এবং কাকতালীয়ভাবে ওই ট্রাকের পেছনেই কলকাতা পুলিশের সিপি মনোজ বর্মার গাড়িটাও ছিল। এতগুলো কি কাকতালীয় ঘটনা একসঙ্গে ঘটতে পারে? সেই কারণেই বিষয়টা সামনে উঠে আসছে। এবং তারই সঙ্গে আরো একটা বিষয় যেটা বারবার উঠে আসছে সেটা হলো কালকের ঘটনা যদি না ঘটতো তাহলে সেনাবাহিনীর এই ট্রাফিক রুল ভঙ্গ করেছে, ট্রাফিক নিয়ম ভঙ্গ করেছে, সেক্ষেত্রে গোটা বিষয়টাকে কিভাবে ট্রিট করা হতো, তাহলে কি এতটা বড় বিষয় আমরা দেখতে পেতাম নাকি অন্য কোনো রকম ভাবে গোটা জিনিসটাকে হ্যান্ডেল করা হতো? এই প্রশ্নটাও কিন্তু সেই কারণেই উঠে আসছে, কারণ গতকালের ঘটনা এবং একাধিক মন্তব্য। আজকের দিনে দাঁড়িয়ে এই প্রশ্নগুলো পুলিশের ভূমিকা নিয়ে উঠে আসে, তার কারণ পাবলিক গুডউইল। সাধারণ মানুষের মধ্যে পুলিশ বা প্রশাসনকে নিয়ে কতটা বিশ্বাস রয়েছে তার উপর নির্ভর করে যে এই রকম প্রশ্ন উঠবে কি উঠবে না। বর্তমান পরিস্থিতিতে আমরা পুলিশের যে ভূমিকা পশ্চিমবঙ্গে দেখতে পাই, একের পর এক যে অভিযোগগুলো বারবার উঠে আসে, পুলিশ বা প্রশাসনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার প্রবণতা যেখানে ক্রমাগত বাড়ছে, সেখানে দাঁড়িয়েই এই প্রশ্নগুলো উঠে আসে। আবার সেখানে দাঁড়িয়ে ফিরহাদ হাকিম কিছু সময় আগেই যে কথা বলেছেন সেটাও আমার কানে বাজছে। ফিরহাদ হাকিম সম্প্রতি বলেছেন যে পুলিশের সমালোচনা যারা করে তারা আসলে সমাজ বিরোধী, তারা সমাজের বন্ধু হতে পারে না। পুলিশের একাধটা ভুলকে নিয়ে যারা পুলিশকে কলঙ্কিত করার চেষ্টা করে তারা আসলে সমাজের বন্ধু নয়, তারা সমাজ বিরোধী। বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে পুলিশের যে ভূমিকা দেখা যাচ্ছে সেখানে দাঁড়িয়ে ফিরহাদ হাকিম বলছেন যারা পুলিশের সমালোচনা করে তারা সমাজ বিরোধী, এবং তারপরেই পুলিশের এই ভূমিকা আজ চোখের সামনে উঠে আসে এবং সেখান থেকেই এই প্রশ্ন উঠে আসে যে আপনি যদি বলেন ভারতীয় সেনাবাহিনীকে বিজেপি নিয়ন্ত্রণ করছে তাহলে পশ্চিমবঙ্গের পুলিশকে কারা নিয়ন্ত্রণ করছে? যখনই কোনো জিনিসের সত্য মিথ্যা যাচাই করার পরিস্থিতি সামনে আসে, দুদিকের তর্ক শুনে যখন আপনাকে ঠিক করতে হয় যে আপনি কোন দিকে যাবেন, সেখানে দাঁড়িয়ে আপনি কোনটা বিশ্বাস করছেন বা আপনি কার কথাটাকে সত্যি বলে মেনে নিচ্ছেন, সেখানে আপনার একটা বেনিফিট অফ ডাউটের জায়গা থাকে যে আপনি কাকে সেই বেনিফিট অফ ডাউটটা দেবেন, কার কথা শুনে আপনার মনে হচ্ছে যে এইটা সত্যি বলে আমার মনে হচ্ছে বা এইটা সত্যি হতে পারে, আমি এর আগে যা দেখেছি তাতে আমার মনে হচ্ছে এই ঘটনাটা সত্যি, কারণ দুপক্ষই নিজেদের জায়গায় অনড়। সেখানে দাঁড়িয়ে ঘটনা প্রবাহ, প্রতিহিংসার ইতিহাস,
থুক হলেই ঠাক করা, এই সমস্ত কিছু আপনার বেনিফিট অফ ডাউটকে মোল্ড করে, আপনার বেনিফিট অফ ডাউটকে ঘোরায়, বা আপনি কার কথাটা বিশ্বাস করবেন, কাকে বেনিফিট অফ ডাউট দেবেন সেই সিদ্ধান্তটাকে পরিচালিত করে। আজকের দিনে দাঁড়িয়ে এইটাই প্রশ্ন, আপনি আপনার বেনিফিট অফ ডাউটটা কাকে দিচ্ছেন? আপনার উত্তর অবশ্যই জানতে চাই, কমেন্টের মাধ্যমে অপেক্ষায় থাকবো। আর এই পর্ব সম্পর্কে আপনাদের যা বাকি মতামত সেটাও অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য বিষয় নিয়ে আলোচনায়, হঠাৎ যদি উঠলো কথায়। ভালো থাকবেন।